পারমিতা নিজে পছন্দ করে তার পাশের বাড়ির ছেলে অভিষেককে বিয়ে করে। অভিষেকের বাড়ি এবং পারমিতার বাড়ি পাশাপাশি ছিল, অর্থাৎ পারমিতার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুজনে প্রতিবেশী ছিল। তাই পারমিতার বাপের বাড়িতে যাওয়া আসা নিয়ে কোনো অসুবিধা হতো না। তার যখন ইচ্ছা হতো সে টুক করে মায়ের বাড়িতে চলে যেত এবং সে সারাটা দিন সেখানেই থাকতে পছন্দ করত। কিন্তু তার শাশুড়ি মা মোটেই এই বিষয়টা মেনে নিতে পারে না। তাই একদিন পারমিতা যখন মায়ের বাড়ি থেকে ফিরে আসে তখন, কি ব্যাপার, কোথায় যাওয়া হয়েছিল? এটা কি তোমার পার্সোনাল ফার্ম হাউস নাকি? তোমার যখন ইচ্ছা হবে তুমি যাবে, তোমার যখন ইচ্ছা হবে তুমি আসবে। এটা তোমার শ্বশুর বাড়ি, তোমাকে এখানেই থাকতে হবে। তুমি আজকে থেকে আর বাপের বাড়িতে যাবে না। হ্যাঁ, আমি তো এখানেই থাকবো। আপনার ছেলে যখনই বাড়ি ফিরবে তখনই আমি এখানে চলে আসবো, আপনাকে ডাকতেও হবে না। তুমি কি শুধু আমার ছেলের জন্য এই পরিবারে বিয়ে করেছো? একটা মেয়ের শুধু স্বামীকে বিয়ে করলেই হয় না, তার পরিবারের সঙ্গেও মেয়েটির বন্ধন থাকতে হয়, তবেই গিয়ে সে ভালো একজন বৌমা হতে পারবে। তোমার তো সংসারের প্রতি কোনো টানই নেই। এই বুড়িটা আবার বকর বকর শুরু করলো। কোথায় ভাবলাম বাপের বাড়ির পাশেই বিয়ে করেছি, সবসময় বাপের বাড়িতে গিয়ে আরাম করে পায়ের উপর পা তুলে বসে থাকবো, কিন্তু এরকম তো কিছুই হবে না দেখছি। দূর, ভালো লাগে না। শিলা দেবী তখনও পর্যন্ত পারমিতাকে কথা শোনাতে থাকে, তাই পারমিতা বাধ্য হয়ে রান্নাঘরে চলে যায়। কিন্তু পারমিতা মোটেই ভালো রান্না বান্না করতে পারে না, তাই সে প্রায় সময় শাশুড়ি মায়ের কাছে কথা শোনে। তার উপর আজকে আবার শাশুড়ি মা তাকে কাতলা মাছ রান্না করতে বলে। শাশুড়ি মা ইচ্ছে করে আমাকে মাছ রান্না করতে দিয়েছে। উনি খুব ভালো করেই জানে আমি এসব রান্না বান্না করতে পারি না। মাছে কি যেন ফোড়ন দেয় আমি তো সেটাও ভুলে গেছি। আগের দিন ঠিকমতো মাছ ভাজতে পারিনি বলে আমাকে অনেক কথা শুনিয়েছে। আমি একবার যদি মায়ের কাছে যেতে পারতাম তাহলে আমার তো কোনো চিন্তাই থাকতো না। এই মনে করে পারমিতা ঠিক করে সে চুপি চুপি মাছগুলো নিয়ে বাপের বাড়িতে চলে যাবে এবং তার মাকেই মাছ রান্না করে দিতে বলবে। তার শাশুড়ি মা ড্রয়িং রুমেই বসে থাকে, আর পারমিতাকে বাপের বাড়িতে যেতে হলে শিলা দেবীর সামনে দিয়েই যেতে হবে। মা আর বসার জায়গা পেল না, ঠিক এখানেই বসতে হলো। এবার আমি কি করে মায়ের বাড়িতে যাব? আর কিছুক্ষণের মধ্যেই তো শাশুড়ি মা আবার রান্না দেখতে চাইবে। ভালো মতো রান্না করতে না পারলে আবার অনেক কথা শোনাবে। না না, আমাকে কিছু একটা উপায় তো বার করতেই হবে। পারমিতা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু হঠাৎ তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। পারমিতার মায়ের বাড়ির ব্যালকনি এবং শ্বশুর বাড়ির ব্যালকনির মধ্যে খুবই সামান্য দূরত্ব ছিল, তবে একটা মইয়ের সাহায্যে দিব্যি এক ব্যালকনি থেকে অন্য ব্যালকনিতে চলে যাওয়া যেত। পারমিতা এই ভেবে ছাদ থেকে মই পেরে নিয়ে এসে নিজের ব্যালকনি থেকে তার মায়ের বাড়ির ব্যালকনিতে যাওয়ার একটা রাস্তা বানিয়ে নেয়, আর কিছুক্ষণের মধ্যেই সেই মইয়ের সাহায্যে সে মায়ের বাড়ির ব্যালকনিতে গিয়ে উপস্থিত হয়। মা, ও মা, ব্যালকনির দরজাটা খোলো। উফ, তুমি সবসময় ব্যালকনির দরজা বন্ধ করে রাখো কেন বলো তো? অনেক কষ্টে মইটা পার হয়ে এত দূর এলাম, তাড়াতাড়ি দরজা খোলো। পারমিতা ব্যালকনির দরজা খটখট করে নক করতে থাকে, যা শুনে পারমিতার মা খুবই অবাক হয়ে তাড়াতাড়ি করে ব্যালকনির দরজা খোলে। একি, তুই আবার চলে এসেছিস? তাও আবার ব্যালকনি দিয়ে কি করে এলি? কি সর্বনাশ! এইভাবে ব্যালকনি দিয়ে যাতায়াত করা মোটেই ঠিক নয় মা। তুই যদি ওখান থেকে বেকায়দায় পড়ে যেতিস তাহলে কি হতো বলতো? উফ, তোমরা থামো তো, আমার কিছু হবে না। আমি মই দিয়ে এখানে চলে এসেছি। শাশুড়ি মা ভেবেছে দরজার সামনে বসে থেকে পাহারা দিলে আমি হয়তো মায়ের বাড়িতে আসতে পারবো না, কিন্তু উনিও জানে না উনি যদি ডালে ডালে চলে তাহলে আমিও চলি পাতায় পাতায়। নাও, এখন আমাকে এই কাতলা মাছের দই কাতলা বানিয়ে দাও তো। এই বলে পারমিতা তার মায়ের হাতে কাতলা মাছের থালাটা ধরিয়ে দিয়ে নিজে টিভি দেখতে বসে পড়ে। এদিকে বীণা দেবীও মেয়ের আবদার ফেলতে পারে না। সে তখনই দই কাতলা, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এবং সোনামুখের ডাল রান্নাবান্না করে পারমিতার হাতে দিয়ে দেয়। পারমিতাও সেই রান্না করা খাবার নিয়ে এক এক করে মই পেরিয়ে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। দুপুরে খাবার খাওয়ার সময়, বাবা, তোমাকে না বলতেই আজকে তুমি এত রান্না বান্না করেছো। অন্যদিন তো তোমাকে বলে বলে একটা আলু পটলের তরকারিও রান্না করাতে পারিনি। আজকে আবার কি এমন হলো যে এরকম সুন্দর সুন্দর রান্না বান্না করে ফেললে? নিজের আর কি প্রশংসা করব বলুন তো? আমি তো একবার মাস্টার শেফের অডিশনও দিয়েছিলাম, লাস্টে পড়াশোনার জন্য পিছিয়ে আসতে হলো। আমি তো এমনিতেই ভালো রান্না বান্না করতে পারি। আসলে মাঝে মধ্যে আমার মুড ঠিক না থাকলে আমার রান্না বান্না একটু খারাপ হয়, কিন্তু এগুলো কোনো ব্যাপার নয়। তাই নাকি? কিন্তু আমি তো তোমার মায়ের কাছে শুনলাম তুমি নাকি একবার গরম জল করতে গিয়ে বাটি গলিয়ে ফেলেছিলে। তুমি আবার এত ভালো রান্না বান্না কবে শিখলে?
আসলে কোনো মা কি নিজের মেয়ের এরকম প্রশংসা করতে পারে বলো? তাই জন্যই হয়তো এমন বলেছে, কোনো ব্যাপার নয়। দেখো আজকে আমি কত সুন্দর সুন্দর রান্না করেছি, তোমরা সবাই হাত চেটে খাবে। পারমিতার কথা শুনে কেউ আর তাকে উত্ত্যক্ত করে না, কিন্তু পারমিতা শ্বশুরবাড়ির লোকেদের পারমিতার প্রতি অনেক আশা বেড়ে যায়। তাই তারা পরের দিন আবার পারমিতার কাছে নানান রকম খাবারের আবদার করতে শুরু করে। বৌদি, আগের দিন তো তুমি ভালোই রান্না বান্না করেছিলে, আজকে আমি আমার বান্ধবীদের আমার বাড়িতে ডেকেছি। আমি ওদেরকে বলেই রেখেছি আমার বৌদি খুব ভালো রান্না বান্না করতে পারে, তাই তুমি আজকে সবার জন্য চিকেন পিসপাস, ইলিশ ট্যাম্পাদো, ভাত কোফতা, মাংসের বিরিঞ্চি, পেঁয়াজের পায়েস ইত্যাদি ইউনিক রান্না বান্না করবে, ঠিক আছে? এই মরেছে, কি যেন বললো, মুরগির ফিশফাস, ইলিশের দাম ফাদা নাকি, আবার ভাতের কোফতা, এ আবার হয় নাকি? তারপর আবার কিসের ইঞ্চি বললো, ছাগলের ঠ্যাঙের ইঞ্চি মেপে রান্না করতে হবে নাকি? এভাবে সবকিছু পারমিতার মাথার উপর দিয়ে চলে যায়। সে কিছুই বুঝতে পারে না, তবে সে ননদের কথাই শুধুমাত্র হ্যাঁ হো করতে থাকে। কিছুক্ষণ পর পারমিতা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ব্যালকনি দিয়ে মায়ের বাড়িতে চলে যায়। ও মা, আমার ননদ আমাকে কিসের পিসপাস না ফিসফাস, বিরিঞ্চি, ভাতের কোফতা, ইলিশ মাছের কি একটা করতে বললো, কি একটা ফাত পাতা নাকি, আমি নামগুলো ভুলে গেছি। তারপর পেঁয়াজের পায়েসও বানিয়ে দিতে বললো। এই সমস্ত খাবার দাবারের আমি তো কখনো নামই শুনিনি, আমি কি করে রান্না করব বলো তো? ও, বুঝতে পেরেছি কি রান্না করার কথা বলেছে। তুই চিন্তা করিস না, তুই বরং ফ্রিজে আইসক্রিম রাখা আছে, সেই আইসক্রিমটা খেয়ে নে। আমি তোকে 1 ঘন্টার মধ্যেই সব রান্না করে দিচ্ছি। পারমিতার মা রান্না বান্নার ক্ষেত্রে ভীষণই পারদর্শী ছিল। এমন কোনো রান্না নেই যেটা তার জানা ছিল না, তাই সে দিব্যি 1 ঘন্টার মধ্যে সমস্ত রান্না বান্না করে পারমিতার হাতে ধরিয়ে দেয়। অনেকগুলো খাবার রান্না করে দিয়েছি, এগুলো কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে নিয়ে যাবি, দেখিস আবার তুই পড়ে যাস না যেন। অন্যদিকে পারমিতার শাশুড়ি মা পারমিতাকে রান্নাঘরে দেখতে না পেয়ে খুবই অবাক হয়। মনে হচ্ছে বৌমা আবার ডুব মেরে মায়ের বাড়িতে চলে গেছে, কিন্তু আমি তো এতক্ষণ দরজার সামনেই বসেছিলাম, বৌমা কখন গেল? না, বাইরে গিয়ে একবার দেখে আসি তো। এই ভেবে পারমিতা দেবী বাইরে এসে তার বৌমাকে ডাকতে যাবে, এমন সময় হঠাৎই তার মাথার উপর গরম মাংসের ঝোল শুদ্ধ একটা বাটি এসে পড়ে, যার ফলে তার চোখ ভীষণই জ্বালা করে। ওরে বাবারে, আমার চোখটা জ্বলে গেল। উফ, বৌমা তুমি কোথায় আছো? এখনই এসো, আমার চোখ ভীষণ জ্বালা করছে। আকাশ থেকে কি করে আমার মাথার উপর গরম ঝোল পড়লো? এই মরেছে, শাশুড়ি মা আর আসার সময় পেল না, এই সময়তেই নিচে আসতে হলো। ভাগ্যিস উপরের দিকে তাকাইনি, না হলে আমাকে দেখতে পেয়ে যেত। আমি বুঝতে পারিনি বাটিটা এইভাবে নিচে পড়ে যাবে। আসলে পারমিতা মই বেয়ে তার মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হঠাৎই মাংসের পাত্রটা তার হাত থেকে নিচে পড়ে যায়, আর সেটা তার শাশুড়ি মায়ের মাথার উপর গিয়ে পড়ে, যার ফলে পারমিতা খুব ভয় পেয়ে যায়, আর সে কোনো মতে বেঁচে থাকা খাবারগুলো ঘরে নিয়ে চলে যায়। কেউ কিছু দেখতে পাওয়ার আগেই সে মইটা ঘরের মধ্যে ঢুকিয়ে নেয়। কি হয়েছে মা, তুমি এভাবে চিৎকার করছো কেন? এ কি, বাগানে এরকম রান্না করা মাংস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যে, কে করলো এরকম? আর বলিস না, মনে হলো উপর থেকে কে যেন 1 বাটি মাংস আমার মাথার উপর ফেলে দিল। এই দেখ, বাটি দিয়ে এত জোরে লেগেছে আমার মাথাটা ফুলে গেছে। এই বলে তারা দুজনেই উপরের দিকে তাকিয়েও কিছুই দেখতে পায় না, যার ফলে পারমিতা সেদিনের মতো বেঁচে যায়। কিন্তু শিলা দেবী সেই মাংসের পাত্রটা নিজের কাছে রেখে দেয়। পরের দিন শিলা দেবী নিজেই আফগানি পোলাও, মটন চাপ, চিকেন রেজালা ইত্যাদি রান্নাবান্না করে। আজকে তো দেখছি শাশুড়ি মা অনেক বেশি খাবার দাবার রান্না করেছে। মা তো প্রত্যেক দিনই আমার জন্য ভালো ভালো খাবার রান্না করে দেয়, কিন্তু মাকে তো আমি কখনো ভালো কিছু খাওয়াতেই পারি না। আজকে আমি শ্বশুর বাড়ি থেকেই আমার মাকে ভালো ভালো খাবার দাবারগুলো চালান করে দেব। এই ভেবে পারমিতা ব্যালকনি থেকে মই পেরিয়ে তার মায়ের বাড়িতে চলে যায়, কিন্তু আসার সময় পারমিতা দেখে ব্যালকনিতে আর মইটা রাখা নেই। এ কি, আমার মইটা কি সরালো? এখন আমি কি করে শ্বশুর বাড়িতে ঢুকবো? আসলে শিলা দেবী ইচ্ছা করে সেই মইটা সরিয়ে রাখে, যাতে পারমিতার ব্যালকনি দিয়ে নিজের ঘরে ঢুকতে না পারে। পারমিতার কোনো রাস্তা না পেয়ে বাধ্য হয়ে দরজা দিয়ে শ্বশুর বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় তোমার বাপের বাড়িতে থাকার খুব শখ, তাই না? তুমি একটা কাজ করো, তুমি বাপের বাড়িতেই থেকে যাও, তোমাকে শ্বশুর বাড়িতে সংসার করতে হবে না। তোমাকে হাজার চেষ্টা করেও আমি শেখাতে পারিনি। আগের দিন তোমার জন্য আমার মাথায় একটা বড় আলু উঠেছে,
তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারিনি? আমরা সবাই বোকা, তুমি খুব চালাক। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি ওই বাটিটা আপনার মাথায় গিয়ে পড়বে। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম করব না। আমি এবার শ্বশুর বাড়িতে থেকে সুন্দর করে সংসার করব। এসব কথা তুমি আগেও বলেছো, কিন্তু তারপরও ব্যালকনি দিয়ে নিজের মায়ের বাড়ি চুপি চুপি পালিয়ে গেছো। না না, আসলে আমি কালকেই জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট, তাই তো আমি তাড়াতাড়ি আপনাদের এই খবরটা দিতে এলাম। আমি আর ব্যালকনি দিয়ে মায়ের বাড়িতে যাব না। আমি কথা দিচ্ছি এখানে থেকেই আমি খুব সুন্দর করে সংসার করব আর আপনাদের সবার কথা শুনবো। প্রেগনেন্ট অবস্থায় যেহেতু ব্যালকনি দিয়ে বাড়ি বাড়ি যাতায়াত করা ঠিক নয়, তাই পারমিতা নিজেও ব্যাপারটা বুঝতে পারি। সেই জন্য পারমিতা আর ব্যালকনি দিয়ে কখনোই মায়ের বাড়িতে যাবে না বলে ঠিক করে। আর এখন যেহেতু পারমিতা প্রেগনেন্ট, তাই তার শাশুড়ি মাও তাকে মায়ের বাড়িতে যাওয়া থেকে আটকায় না। পারমিতা যখন ইচ্ছা হয় সে মাঝে মধ্যেই মায়ের বাড়িতে যেতে পারে। বাঁকড়া নামক শহরে মনোহর এবং তার বউ কমলা তাদের একমাত্র মেয়ে সুজাতার সঙ্গে থাকত। মনোহর বাবু পেশায় একজন বড় বিজনেসম্যান ছিল। তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। সুজাতা যখন যা চাইতো তাই সে মুহূর্তের মধ্যেই পেয়ে যেত। বাবা মা অতিরিক্ত ভালোবাসায় সে দিন দিন জেদি এবং বদমেজাজি হয়ে উঠেছিল। তারই সঙ্গে সুজাতার একটা বাজে হ্যাবিটও ছিল, বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খাওয়া। তাই বর্ষাকাল শুরু হতে না হতেই মনোহর বাবু তার জন্য বেসন আর চিকেন রেডি রাখত। সুজাতা বৃষ্টি পড়লে আর সেই সময় যদি পকোড়া না পেত, বাড়িতে ঝামেলা শুরু করে দিত। এরকমই একদিন সন্ধেবেলা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। কি ব্যাপার মা, এখনো পকোড়া দাওনি? সেই কখন বৃষ্টি শুরু হয়েছে, আমি ভাবছি তুমি এই আসবে আর তুমি এখানে বসে টিভি দেখছো। দিন দিন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে নাকি বলো তো? যাও, আর বসে না থেকে আমার জন্য পকোড়াটা বানিয়ে নিয়ে এসো। তাড়াতাড়ি আসবে, আমি ওয়েট করতে পারবো না বেশিক্ষণ। কি হলো, যাও। সুজাতা প্রায় মাঝে মধ্যেই তার বাবা মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। তাদের মুখে মুখে তর্কও করত। সুজাতা ভুল করেছে জেনেও একমাত্র মেয়ে হওয়ায় তার বাবা মা তাকে কিছুই বলতো না। বাড়িতে বেসন শেষ হয়ে গেছে, তোর বাবাকে কল করেছি, একটা মিটিং আছে, বাড়ি ফেরার সময় নিয়ে আসবে, তখন বানিয়ে দেবো মা, তুই কিছুক্ষণ ওয়েট কর। কি, বাবা কখন বাড়ি ফিরবে তার জন্য আমি ওয়েট করব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন আগে থেকে এনে রাখতে পারো না? এই বাড়িতে আমার কোনো দাম নেই তাই না? থাক, আমার জন্য কাউকে ভাবতে হবে না, আমি নিজেই পকোড়া কিনতে যাব। বেসন শেষ হয়ে গেছে আমার মনে ছিল না মা, আর আমি কি জানতাম নাকি এইরকম বাজে গরমের দিনে বৃষ্টি হবে? তুই রাগ করিস না, তোর বাবা এখনই এসে পড়বে। তোমার সব কথা মনে থাকে, শুধু আমার কথাই মনে থাকে না। এরকম বাবা মামা চাই না। এই বলে সুজাতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সুজাতা দাঁড়া, এরকম পাগলামি করিস না, বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। দাঁড়া সুজাতা দাঁড়া, আমি তোর বাবাকে আবার ফোন করছি তাড়াতাড়ি আসার জন্য। যাস না বাবা, শরীর খারাপ করবে। কমলার কোনো কথাই কান না দিয়ে সুজাতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। টানা 2 ঘন্টা বৃষ্টিতে ভিজে পকোড়া খেয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে সুজাতার কাঁপুনি দিয়ে জ্বর আসে। বাড়িতে ডাক্তারকে ডেকে আনা হয়। 4 বছর আগের আমার একটা ভুলের জন্যই এত কিছু হচ্ছে, এসবের জন্য আমিই দায়ী। বর্ষাকালের এক সন্ধ্যের কথা। তখন সুজাতার বয়স ছিল 10 বছর। মনোহর বাবু বাড়ি ফিরে আসার সময় সুজাতার জন্য পকোড়া কিনে নিয়ে আসে। সে প্রথমে সেটা খেতে চাইছিল না, কিন্তু তার বাবা মা জোর করায় অল্প একটু পকোড়া খেয়ে সুজাতার খুব ভালো লাগে। সে জানালার ধারে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে সবই পকোড়া খেয়ে নেয়। তারপর থেকে সুজাতা বৃষ্টি হলেই পকোড়া খাওয়ার জন্য বায়না করত। সে যেভাবেই হোক না কেন তাকে পকোড়া দিতেই হতো। মনোহর, ওতে তোমার কোনো ভুল ছিল না। আমরা কি জানতাম আমাদের মেয়ে বৃষ্টিতে পকোড়া অ্যাডিক্টেড হয়ে যাবে? মেয়েটা যে মাঝে মাঝে কি করে বুঝি না আমি। সারা বছর ঠিক থাকে, এই বর্ষাকাল এলে ওর যত পাগলামি শুরু হয়। মনোহর, মনে আছে গত বছরের আগের কথা? গত বছর বর্ষাকালের এক দুপুরে সুজাতার মা বাবা বাড়ি ছিল না। তারা একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিল। সেদিন সুজাতা একাই বাড়ি ছিল। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়। মা বাবা বাড়ি ফিরছে না দেখে সুজাতা নিজেই কিচেনে চলে যায় পকোড়া করতে। কোনোদিনও সুজাতা কিচেনে যায়নি, তাই সে রান্না সম্পর্কে কিছুই জানতো না।
তাই সুজাতা ইউটিউব দেখে রান্না শুরু করে। সে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে রক্তারক্তি অবস্থা করে ফেলে। পরে তার বাবা মা বাড়ি ফিরে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। তবুও সুজাতা বৃষ্টির মধ্যে পকোড়া খাওয়ার অভ্যাস ছাড়তে পারেনি। সে আবার মনে থাকবে না, আরো বড় বিপদ হতে পারতো, উপরওয়ালা বাঁচিয়ে নিয়েছিল। এভাবেই চলতে থাকে। মনোহর বাবু কোনো রিস্ক না নিয়ে সুজাতার জন্য বর্ষাকালের আগেই সবকিছু রেডি করে রাখত। বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুজাতা তার বন্ধু নীলিমার সঙ্গে কলেজ থেকে ফিরছিল। আজকে মুকুল স্যারের ক্লাসটা দারুণ ছিল। আর সুজাতা, নতুন ইংলিশ ম্যামটা চুলটা ফলো করেছিস? কি সুন্দর কার্লি হেয়ার। সুজাতা, তাড়াতাড়ি হাঁট, বৃষ্টি আসবে মনে হচ্ছে। কিছুটা যেতে না যেতেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়। সুজাতা চল, কোথাও গিয়ে দাঁড়াই, না হলে বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করবে। ওই দেখ, সামনে একটা তেলে ভাজার দোকান আছে, চল ওখানে গিয়ে দাঁড়াই, বৃষ্টি থামলে বাড়ি ফিরে যাব। নীলিমা ও সুজাতা বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই দোকানটায় গিয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে সুজাতা দেখে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে। এটা দেখে সে খুবই উত্তেজিত হয়ে পড়ে। এই প্রথমবার পকোড়া চাওয়ার আগেই সে পেয়ে গেছে। ওই দেখ নীলিমা, গরম গরম পকোড়া। বৃষ্টিতে পকোড়া খাওয়ার স্বাদই আলাদা। চল, মন ভরে পকোড়া খাই। না না, আমি ওসব বাজে জিনিস খাবো না, এগুলো অনেক খারাপ তেল দিয়ে তৈরি। আর ওই তেলে ভাজার কড়াইগুলো কত নোংরা, এগুলো খেলে শরীর খারাপ করবে। তুইও খাস না এসব। নীলিমার কোনো বারণ না শুনেই সুজাতা পকোড়া খাওয়া শুরু করে দেয়। সুজাতা বৃষ্টি না থামা পর্যন্ত পকোড়া খেয়ে যায়। দোকানদারও এটা দেখে অবাক হয়ে যায়। এই সুজাতা, তুই যে একসাথে অতগুলো পকোড়া খেলি, তোর পেট খারাপ করবে না? কালকে আমাদের প্রজেক্ট সাবমিট করার লাস্ট ডেট আছে, মনে আছে তো? না না, আমার ওসব হবে না, আমার অভ্যাস হয়ে গেছে। আর আমার তোর মতো অত পচা পেট নয় যে কিছু খেলেই পেট খারাপ করবে। আমি বৃষ্টি হলেই পকোড়া খাই। বৃষ্টিতে পকোড়া খাওয়ার আনন্দই আলাদা। তুই এসব বুঝবি না, বাদ দে। পরের দিন সত্যি সত্যি সুজাতার পেট খারাপ হওয়ায় সুজাতা কলেজে যেতে পারে না। সেদিন প্রজেক্ট সাবমিট করার লাস্ট ডেট হওয়ায় সুজাতার প্রজেক্ট সাবমিট হয় না। এই জন্য সুজাতা সে বছর ফেল করে যায়। কিন্তু এতেও সুজাতার কোনো পরিবর্তন হয় না। এভাবেই সময় চলতে থাকে। একদিন, বাবা, তুমি নীলেশকে চেনো তো? আমার ক্লাসমেট ছিল, এখন ও একটা কোম্পানিতে জব করে। আমরা দুজন দুজনকে পছন্দ করি আর আমরা বিয়ে করতে চাই। ওই তো তোর ক্লাসমেট নীলেশের কথা বলছিস তো, যার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল। তারপর থেকে ওদের বাড়ির অবস্থা তো খুবই খারাপ ছিল। কতবার ওর মা বাবা আমার থেকে টাকা ধার নিয়ে দেয়নি। ওখানে বিয়ে করলে তুই সুখী হবি না, বুঝেছিস? আমি নীলেশকে পছন্দ করি আর আমি ওকেই বিয়ে করব। আমাকে নিয়ে ভাবতে হবে না। তুমি রাজি কিনা বলো। যদি রাজি না থাকো, আমরা তাহলে কোর্ট ম্যারেজ করব। আমি এখন অ্যাডাল্ট, আমি নিজের ইচ্ছায় বিয়ে করতে পারি, তাতে তোমার কিছু বলার নেই। মনোহর বাবু জানতো তার মেয়ে সুজাতা অনেক বেশি জেদি। সে যেটা করবে বলতো সেটা করেই ছাড়তো। সে জানতো সুজাতাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। তাই কথা না বাড়িয়ে মনোহর বাবু বিয়েতে রাজি হয়ে যায়। মনোহর বাবু সুজাতা ও নীলেশের অনেক বড় করে ধুমধাম করে বিয়ে দেয়। বিয়ের কয়েকদিন পর এক বিকেল বেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেই সময় সুজাতা ঘুমাচ্ছিল। একটা বিকট বিদ্যুতের শব্দে তার ঘুম ভেঙে যায়। এত সুন্দর বৃষ্টি পড়ছে আর আমি ঘুমিয়ে আছি, এটা কি করে সম্ভব? যাই, পকোড়া খাওয়ার ব্যবস্থা করি। সে তার শাশুড়ি মায়ের রুমে গিয়ে দেখে যে তার শাশুড়ি মা তখনও ঘুমাচ্ছে। এখন কি করি? শাশুড়ি মা এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে ডাকা ঠিক হবে না আমার। এখন আমি কি করব? আমি পকোড়া বানাতেও পারি না তো। এক কাজ করি, নীলেশকে ফোন করি, ওকেই বলি পকোড়া কিনে নিয়ে আসার কথা। সুজাতা নীলেশকে বেশ কয়েকবার ফোন করে, কিন্তু প্রতিবারই নীলেশ তার ফোন কেটে দেয়। সুজাতা বিরক্ত হয়ে ঠিক করে সে নিজেই পকোড়া তৈরি করবে। তাই সে তার মা কমলাকে ফোন করে। মা, আমায় একটু হেল্প করো তো, কি করে পকোড়া তৈরি করে আমাকে একটু বলো তো। কি, তুই পকোড়া তৈরি করবি? পারবি তো? একবার কি কাণ্ড ঘটিয়েছিলিস মনে আছে? তুই আবার সেই একই ভুল করতে যাচ্ছিস। মা, তুমি একটু চুপ করবে? আমাকে কিছু বলতে দাও। তুমি তো জানোই বৃষ্টিতে আমি পকোড়া খেতে কত ভালোবাসি। আর এদিকে শাশুড়ি মা ঘুমাচ্ছে আর নীলেশের ফোন লাগছে না। এখন নিরুপায় হয়ে তোমাকেই ফোন করলাম। তুমি এবার প্রসেসটা আমাকে বলে দাও আর আমি শুনে শুনে চেষ্টা করি। যাক, এতদিনে মেয়ের বুদ্ধি হয়েছে। শোন, আমি তোকে যেভাবে যেভাবে বলছি সেভাবে করবি, একটু এদিক ওদিক করবি না, কেমন?
তুই বরং এক কাজ কর, নর্মাল কলটা কেটে ভিডিও কল কর, তারপর আমি তোকে সব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সুজাতা তার মায়ের ইনস্ট্রাকশন মতো পকোড়া করতে থাকে। এদিকে তার শাশুড়ি মা ঘুম থেকে উঠে যায়। সুজাতাকে কিচেনে দেখে সে খুব খুশি হয়। এত তাড়াতাড়ি এত বড় ঘরের মেয়ে কিচেনে যাবে সে ভাবতেই পারেনি। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এবার থেকে বৃষ্টি হলেই সে নিজেই পকোড়া তৈরি করে নিত। কিছুদিনের মধ্যেই নীলেশ এবং তার মা সুজাতার এই বাজে অভ্যাসের ব্যাপারে জানতে পারে। বৃষ্টি হলেই সুজাতা পকোড়া বানাতো। একদিন সকালবেলা বৃষ্টি পড়ছে দেখে সুজাতার শাশুড়ি মা রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে বেসন লুকিয়ে রেখে দেয়। কি হলো, এখানেই তো বেসনটা রেখেছিলাম, কোথায় গেল? না পাওয়া যাচ্ছে না তো, বরং নীলেশকে একটা ফোন করি। দুবার কল করার পরও নীলেশ ফোন রিসিভ করছে না দেখে সুজাতা কিছুটা বিরক্ত হয়ে আবার কল করে। তৃতীয়বারে নীলেশ ফোনটা রিসিভ করে। হ্যাঁ সুজাতা বলো, এই তো কিছুক্ষণ আগে বাড়ি থেকে এলাম, আবার এখনই ফোন করছো কেন? কি ব্যাপার? উফ, তোমার জ্বালাই দেখছি ঠিক করে কাজটাও করতে পারবো না। নীলেশ, তাড়াতাড়ি বাড়ি এসো, আসার সময় পকোড়া কিনে নিও। বেসনটা কোথায় রেখেছি পাওয়া যাচ্ছে না। কি? আমি পকোড়া কেনার জন্য বাড়ি চলে যাব? এই তো অফিসে এলাম, এখনো কাজও তো শুরু করিনি। সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব, ঠিক আছে? কি? আর অতক্ষণ যদি বৃষ্টি না পড়ে? আমি কোনো রিস্ক নিতে পারবো না। তুমি এখনই আসবে আর পকোড়া নিয়ে আসবে, না হলে কিন্তু আজকে বাড়িতে রান্না খাওয়া সব বন্ধ। এটা শুনে নীলেশ অফিস থেকে ছুটি নিয়ে সুজাতার জন্য পকোড়া নিয়ে বাড়ি আসে। আসলে নীলেশ জানতো সুজাতা কতটা জেদি। এতক্ষণ সময় লাগে? দাও দাও, তাড়াতাড়ি দাও, বৃষ্টি পড়া শেষ হতে যায়, আমি আর ওয়েট করতে পারছি না বাবা। সুজাতা পকোড়া নিয়ে জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে খেতে থাকে। হাজার চেষ্টা করেও সুজাতা এবং তার মা সুজাতার এই পাগলামি ছাড়াতে পারেনি। কিছুদিনের মধ্যেই সুজাতার বাবা মনোহর বাবুর ব্যবসায় একটা বড় অঙ্কের টাকা লস হয়ে যায়। এর ফলে তার বাড়ি গাড়ি টাকা পয়সা সব চলে যায়। এই শোক সহ্য করতে না পেরে মনোহর বাবু অসুস্থ হয়ে মারা যায়। সুজাতা তার মাকে তার কাছে নিয়ে এসে রেখে দেয়। সুজাতা একটা চাকরির খোঁজ করতে থাকে। সে কয়েকদিনের মধ্যে একটা চাকরিও পেয়ে যায়। এভাবেই কিছু মাস কেটে যায়। একদিন সুজাতা অফিসে ছিল, সেই সময় বৃষ্টি পড়ছিল। সুজাতা কাউকে কিছু না বলেই তার কাজ ছেড়ে দিয়ে পকোড়া খেতে চলে যায়। কিছু সময় যাওয়ার পর সুজাতা অফিসে ফিরে আসে। সুজাতার বস তাকে ওয়ার্নিং দেয় সে যেন দ্বিতীয়বার অফিস থেকে না বেরিয়ে যায়। বৃষ্টি হবে আর আমি পকোড়া খাবো না, এটা আবার হতে পারে? আমি এক কাজ করি, একটা পকোড়ার দোকান খুলে ফেলি, এতে আমার টাকাও ইনকাম হবে আর আমাকে পকোড়া খাওয়ার জন্য কোনো সমস্যায়ও পড়তে হবে না। একদিন অফিস থেকে বাড়ি ফিরে সুজাতা নীলেশের হাতে একটা লেটার দেয়। নীলেশ লেটারটা পড়ার পর বলে, তুমি অফিসে রিজাইন দিয়েছো কেন? কি হয়েছে? তুমি তো জানোই আমার স্যালারি অনেক কম, তাতে সংসার চলবে না। সব জেনেই সিদ্ধান্ত নিয়েছি, পকোড়ার একটা দোকান করব। হাইওয়ের সামনে রেন্টে একটা দোকান নিয়েছি, সামনের রবিবারে ওপেনিং আছে। বৌমা, তুমি একবারও আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না? তোমার অত ভালো জবটা তুমি ছেড়ে দিলে, তোমার মায়ের কথাও একবারও ভাবলে না? মাঝে মাঝে তোমার কি যে হয়। এই নীলেশ, তোর বউকে একটা ভালো ডাক্তার দেখা, সুজাতার মনে হয় মাথার কোনো সমস্যা আছে। না মা, আমি একদম ঠিক আছি। আমি জানতাম আপনারা রাজি হবেন না, তাই আগে থেকে সব রেডি করে নিয়েছি। সুজাতা, এখনো সময় আছে, এইসব উদ্ভট চিন্তা মাথা থেকে বের করো। পকোড়া খেতে ভালোবাসো সেই অবধি ঠিক ছিল, তাই বলে পকোড়ার দোকান? সুজাতা, এমন করিস না বাবা, তুই সংসারের কথা সবই জানিস। তোর বাবা চলে যাওয়ার পর আমি তোদের উপর বোঝা হয়ে গেছি। এখন যদি তুই জবটা ছেড়ে দিস, সংসারের অবস্থা কি হবে একবারও ভেবেছিস? মা, তুমি অত ভেবো না। আমি জব করে যা টাকা পেতাম পকোড়ার দোকান করে তার ডবল টাকা ইনকাম করব। তখন আমাদের আর কোনো কষ্ট হবে না, তুমি শুধু দেখো না। সুজাতা কারোর কোনো কথা শোনে না। সে পকোড়ার দোকান খুলেই ফেলে, কিন্তু তার পকোড়া তেমন বিক্রি হতো না। যা বিক্রি হতো তাতে লাভ না হয়ে বরং লস হয়ে যেত। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। সুজাতা চারিদিকে ধার দেনা করে ফেলে। 3 মাসের দোকান ভাড়া দিতে না পারায় দোকানের মালিক সুজাতাকে বের করে দেয়। এদিকে লোকজন বাড়িতে টাকা নিতে এসে ঝামেলা করে। তার বাড়িটা বন্ধক রেখে সব ধার দেনা শোধ করে। এদিকে সুজাতা তার ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চায়।
সে আর কখনোই এরকম পাগলামি করবে না বলে কথা দেয়।